প্রত্যেকটি অভিনয় যেমন নায়ক নায়িকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হলো ভিলেন। ভিলেন অর্থাৎ খলনায়িকা। খলনায়ক বা খলনায়িকা যদি ভালো না হয় তো কখনোই সেই সিরিয়ালটি ভালো হতে পারে না। খলনায়ক বা খলনায়িকার অভিনয়েতেই নায়ক বা নায়িকার অভিনয়টা আরও বেশি ফুটে ওঠে। জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা সিরিয়ালের এই খলনায়িকা প্রতীক্ষা এবং খলনায়ক পলাশ দুজনের অনবদ্য ভূমিকাতেই সিরিয়ালটিকে বোধহয় আরও সুন্দর করে উঠেছে। আর মাকে খলনায়ক বা খলনায়িকার মধ্যে ফেলতেই পারছে না, কারণ তিনি কখনো ভালো কখনো খারাপ। কি বলবো বলুন তার কথা। যাই হোক, আজকের পর্বে আসা যাক। জেলের মধ্যে মা ও দাদাকে দেখে কেমন একটা করতে থাকে ফলা, সে বাইরে বেরোনোর জন্য ছটফট করতে থাকে। তারপরেই যখন শুনে ফতিক্কা তাকে এরকমভাবেই ঠকিয়েছে, তখন সে আর কি করবে, কুল কিনারা পায় না। তাই তাকে দাদা আর মা বোঝাতে থাকে, এই যে নর্দমায় পড়েছি সেখান থেকে বেরোনোর একমাত্র রাস্তা, তুই ওই মেয়েটাকে জীবন থেকে ডিভোর্স দিয়ে দে, জীবন থেকে বের করে দে। ওই মেয়েটা ছত্রছায়ায় তুই যতদিন থাকবি ততদিন তোকে এই নরক যন্ত্রণাই ভোগ করতে হবে। তাই বাবা তোকে বলি কি, তুই যত তাড়াতাড়ি সম্ভব এই জেলের মধ্যে থেকে ডিভোর্সের ব্যবস্থা কর। আমি তো মা অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছি, কিন্তু তোকে এত খারাপও মানুষ করিনি যার জন্য তোকে জেল খাটতে হবে বা বৌদিকে মারতে হবে। আমি বুঝতে পারছি তোর এই প্ল্যানগুলো মাথা থেকে আসেনি, ওই মেয়েটাই তোর মাথায় ঢুকিয়েছে। দেখ আজকে বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর তুই কেমন জেল খাটছিস। এই কথাটা তোর বৌদি আমাকে বলেছে। আর সে আরেকটা কথা বলেছে জানিস, সে এই কেসটাকে আবার রিওপেন করবে, কারণ একই গ্রামে দু সংক্রান্তি হতে পারে না। অর্থাৎ একই কাজ করে একজন জেলে থাকবে আর একজন বাইরে থাকবে, সেটা কখনোই হতে পারে না। তাই এই কেসটাতে তোর যতটা হাত আছে ততটাই কিন্তু ওই মেয়েটারও হাত আছে। সাজা খাটলে দুজনেই খাটবে, নইলে কেউই খাটবে না। আর বৌদি তোকে আবারও একটা সুযোগ দিতে চায়, তাই তুই সেই সুযোগটা সদ্ব্যবহার কর, ওই মেয়েটার কাছ থেকে বেরিয়ে আয়। পলাশ বলে, মা এইরকমভাবে আমাকে ঠকাতে পারলো ফতিক্কা, তোমরা ঠিক কথা বলছো? তখন মা এবং দাদা দুজনে মিলেই বলে, শুধু এইটুকু প্রমাণ তো এনেছি, তারপরে ওই জামাই ফিরতো সুস্থ হলে বিয়ের প্রমাণটাও তোকে নিশ্চয়ই দেখাতে পারবো। এই প্রমাণগুলো আসলে ও লোপাট করতে পারেনি, কারণ এই প্রমাণপত্রগুলো যখন দেওয়া হয় তখন দুজনকে 2 কপি করে জেরক্স করে দেওয়া হয়। তাই এগুলোর কোনো রকমভাবে ক্ষতি করতে পারেনি ফতিক্কা, নইলে এটাও করে ফেলতো। মা ও দাদার কথা আর জেল থেকে বেরোনোর আনন্দ, এই সব কিছু মিলিয়ে আনন্দে গদগদ হয়ে পলাশ রাজি হয়ে যায় ডিভোর্সের জন্য। যদিও সেটা আপাতত কি একদম পার্মানেন্ট সেটা তো পরের ব্যাপার, কিন্তু ডিভোর্স দিতে রাজি হয়ে গেলে সব কিছু মা আর দাদাকে বলে এবং তারপরেই তারা ওখান থেকে চলে আসে। এইদিকে বাড়িতে আসে ফুদবালা দেবীর ছোট জা এবং তার মেয়ে, অর্থাৎ তার ছোট জা মেয়েকে নিয়ে আসে বিয়ে নেমন্তন্ন করতে। কার বিয়ে বলুন তো? আসলে অনবরত বৃষ্টির শেষে যেমন এক চিলটে রোদ্দুরটা মনে একটা দাগ কেটে যায়, সেই রকমই এত দুঃখ কষ্ট সহ্য করার পরে একটা ভালো অনুষ্ঠান যেন একটা অফুরন্ত আনন্দ নিয়ে আসে। আর সেই রকমই একটা আনন্দ নিয়ে এলো ফিতুল, অর্থাৎ ফিমুলের সবথেকে কাছের ননদ এবং সবথেকে ভালো ননদ। যদিও ফুতুল তার ননদের থেকেও কোন দিদি অংশে বেশি, তাই আমি এই কথাটা বললাম। কাকিমা এসে প্রথমে তার যা ফুদবালা দেবীকে নিমন্ত্রণ করে, তারপরে ফিমুলকে নিমন্ত্রণ করে এবং তারপরে ফুতুল আসে। কিন্তু হলে কী হবে, প্রথমে মান অভিমানের পালা চলতে থাকে, কারণ যা এতদিন তাদের বাড়িতে একবারও পা রাখেনি। যা বলে যে তোমার ছোটো ছেলে এমন অপমান করেছিল, তার জন্যই তোমার দেওর দিদি আমাদেরকে এই বাড়িতে আসতে অ্যালাউ করেনি, তাই আমরা কি করে আসবো বলো? আমাদেরও কি আর তোমাদের জন্য কম মন খারাপ হয়? এই বড় বৌমার জন্য কি আর আমাদের কম মন খারাপ হয়? তারপরে শুনেছি জামাই বাবা অসুস্থ, কিন্তু তাও আসতে পারিনি, তাই আজকে একবার এসেছি যখন দেখা করেই যাব। এইদিকে বলে বিয়ের অনুষ্ঠান আছে, গায়ে হলুদের অনুষ্ঠান হবে। ফিমুল বলে তোমাদের বাড়িটা তো একটু ছোট, আমাদের অনেক বড় জায়গা, তাই হলুদ কোটার অনুষ্ঠানটা যদি আমাদের এখানে করো তাহলে খুব ভালো হয়, অনেক বড় জায়গা পাওয়া যাবে, সবাই মিলে আনন্দও করা যাবে। আবার কাকিমা জিজ্ঞাসা করে, ভেবেছিলাম বিপাশা সুচরিতা এদেরকে বলবো, তোমার কি কিছু আপত্তি আছে? ফিমুল বলে, না না, তাও আমাদের বন্ধুদেরকে বলবে, আমার আপত্তি থাকবে কেন, বরং আমার আনন্দই হবে। আর সবাই মিলে থেকে অনুষ্ঠান করলে কত মজা হবে বলো তো? ও বাবা, অবজেকশন পড়ে যায় ফতিক্কা রানীর, বলে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, কারণ তো ওদেরকে পছন্দই করে না। শুরু হয়ে যায় দুই যায় ঝগড়া, কথা কাটাকাটি আবার চলতে থাকে। কাকিমা শেষে রাগ করে বলে, না না, কোনো দরকার নেই, আমার যতটা ঘর আছে সেই ঘরেতেই হবে। আর তাছাড়া এরকম বিয়েবাড়ির অনুষ্ঠান অশান্তির মধ্যে একদম ভালো লাগে না। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে বলতে থাকে, ওর কথা গুরুত্ব দিচ্ছ কেন, ওকে আমরা মানুষ বলেই মনে করি না, দেখতে পাওনি আমাদের ছেলেরা আজকে কী সর্বনাশ করেছে? তবে জানিস ছোট, একটা ভালো কথা হয়েছে, আমার ছেলেটা আজকে জেলে দেখা করতে গিয়েছিলাম, সে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে, অর্থাৎ পলাশ ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে। এই কথা জানাই তার ছোট যাকে। এই প্রতীক্ষা শুনে চোখগুলো ছানা বড়া করে বলে, ও তোমরা কান ভারী করে এসেছো, দেখি কেমন তোমরা ডিভোর্স দিতে পারো। আমার অবর্তমানে তোমরা আমার নামে কান ভারী করে এসেছো, এই জন্যই গিয়েছিলে?